আমাদের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে অ্যাভারেজ, ম্যাক্স, মিন এবং সাম ফাংশন ব্যবহার করে বিভিন্ন রকমের ক্যালকুলেশন আমরা করতে পারি। তো এই ফাংশনগুলো ব্যবহার করার জন্য আমরা আমাদের যে ফাইলটা ওপেন করেছি এক্সেল 3x2, এটা আমাদের অবজেক্টিভ 3 ফোল্ডারের ভেতরে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই শীটটাতে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ ভেদে এখানে বিভিন্ন রকমের মাসের ডেটাগুলো দেয়া আছে। তো আমরা এখানে যদি সবগুলো মিলিয়ে এই জায়গাতে টোটাল করতে চাই, তাহলে এটা কিভাবে করব সেটা আমরা এখানে দেখতে পারি যে জানুয়ারি মাসের সবার সেল কত আসছে। এটাকে আমরা জানি এখানে অটোসাম বলে একটা ফাংশন আছে। অটোসাম এটা আমাদের হচ্ছে এডিটিং অংশে অটোসাম, এখানে আমরা ক্লিক করতে পারি, এন্টারে প্রেস করলে এখানে টোটাল চলে আসবে। আবার এই ফাংশনটা আমরা ম্যানুয়ালিও করতে পারি। ম্যানুয়ালি করার প্রসেসটা হচ্ছে এখানে আমরা সমান চিহ্ন দেব, আমরা টাইপ করছি সাম, তারপরে প্যারেনথেসিস দিচ্ছি। এবার জানুয়ারির প্রথম ভ্যালু থেকে শুরু করে জানুয়ারির শেষ ভ্যালু পর্যন্ত আমরা সিলেক্ট করব, যেটাকে বলা হচ্ছে রেঞ্জ। তারপরে এই প্যারেনথেসিসটা ক্লোজ করলাম, এন্টার দিলাম। এবং এই প্রত্যেকটাকে যদি আমরা ডান দিকে অটোফিল করি, অটোমেটিক প্রত্যেকটা মাসের এবং সারা বছরের টোটাল সেলসটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। যদি এভারেজ বের করতে হয়, অর্থাৎ গড়, প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ ভেদে গড় কত এসেছে, তাহলে সমান চিহ্ন দিয়ে আমাদেরকে লিখতে হবে এভারেজ। এভারেজ লেখার পরে এটা আর্গুমেন্ট হিসেবে আমাদের বিভিন্ন রকমের ভ্যালুগুলোকে চাচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হিসেবে। আমরা সবগুলোকে আগেরটার মতো সিলেক্ট করে দিব এবং এখানেও যদি আমাদের নেম রেঞ্জ করা থাকতো তাহলে কিন্তু বারবার এই সিলেকশনটা করতে হতো না। হোয়াটএভার, আমরা এবার এটাকে ক্লোজ করে দিচ্ছি, এন্টার করছি। এবার দেখা যাচ্ছে প্রতি রিপ্রেজেন্টেটিভ ভেদে এটা গড়ে হচ্ছে 4871, এবং এটাকে যদি অন্যান্য মাসেও দেখি এবং টোটালটাও দেখি তাহলে দেখা যাচ্ছে বছরের হিসেবে এটা টোটাল কত আসছে। বছরে হচ্ছে 53,066। যদি ব্যাপারটা এরকম আসে যে ম্যাক্সিমাম কত হয়েছিল, সর্বোচ্চ কত হয়েছিল, এটা দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওই ম্যাক্সিমাম যে সেলটা আছে সেখানে এসে আমরা একটা ফর্মুলা টাইপ করতে পারি, MAX, ম্যাক্স, ম্যাক্স ফর ম্যাক্সিমাম, এবং যে ভ্যালুগুলো আমাদের জানুয়ারিতে আছে, জানুয়ারির মধ্যে সর্বোচ্চ যে ভ্যালু আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। এখানে এন্টার প্রেস করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ হয়েছে 8,544, এবং সর্বনিম্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে মিন। খেয়াল করবেন এই ফাংশনগুলোকে আমরা যখন লিখছি তখন কিন্তু একটা ছোট্ট একটা লিস্ট আসে, সেটার ভেতরে এই ফাংশনটা লিস্টেড থাকে, মিন আছে, এবং এখান থেকে আমরা একইভাবে যে ভ্যালুগুলো চাচ্ছি সেগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, প্যারেনথেসিস ক্লোজ করলাম, এন্টার দিচ্ছি, চলে আসছে। এবং দুটোকে মিলিয়ে আমরা একবারে ধরে সিলেক্ট করে এটাকে আমরা অটোফিল করে দিচ্ছি। তাহলে এতগুলো ভ্যালুর ভেতরে আমরা খুব সহজেই কিন্তু আমাদের নির্দিষ্ট যে ক্যালকুলেশনগুলো, যে সেগুলোকে সাম করা, সেগুলোর ভেতরে এভারেজ বের করা, সেই প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ ভেদে, তারপরে ম্যাক্সিমাম কত অ্যামাউন্ট সেল হয়েছে, মিনিমাম কত অ্যামাউন্ট সেলস হয়েছে, এটা আমরা বের করতে পারছি। আমরা আশা করছি এমওএস এক্সেল অ্যাসোসিয়েট পরীক্ষার সময় আপনাদের বিষয়টি অনেক কাজে আসবে। ধন্যবাদ। আমাদের এই টিউটোরিয়ালে আমরা দেখব বিভিন্ন ফাংশন
কাউন্ট করার যে ফাংশনগুলো আছে, কাউন্ট, কাউন্টা, কাউন্ট ব্ল্যাঙ্কের ব্যবহার। আমাদের ওয়ার্কশিটে বিভিন্ন রকমের ফাংশন আছে, আমরা গতবারে দেখেছি সাম, এভারেজ, ম্যাক্স, মিন দিয়ে আমরা বিভিন্ন রকমের ক্যালকুলেশন করে থাকি, কিন্তু অনেক সময় নির্দিষ্ট একটা সেল রেঞ্জের ভেতরে কতগুলোতে ভ্যালু আছে, কতগুলোতে ভ্যালু নেই, এই জিনিসটা বের করাটা অনেক সময় জরুরি হয়ে যায়। তো এই জন্যই হচ্ছে আমাদের এই কাউন্টিংয়ের ফাংশনগুলো। তো এগুলো কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা দেখছি এখন এক্সেল 4x2 ওয়ার্কশিটে। এখানে অ্যাটেন্ডেন্স ওয়ার্কশিট আছে, সেখানে আমরা দেখছি নেমগুলো আছে হচ্ছে বিভিন্ন সেলস রিপ্রেজেন্টেটিভের। তারা কোয়ার্টার 1-এ কতজন কাস্টমার নিয়ে এসছেন, 2, 3, 4-এ কতজন কাস্টমার এনেছেন এবং নিজেরা এজিএমে অ্যাটেন্ড করেছেন কিনা সেটা এখানে আছে। তো প্রথম এই কতজন কাস্টমার নয়, কতজন রিপ্রেজেন্টেটিভ কাস্টমারকে আনতে পেরেছেন সেটা আমরা কাউন্ট করব। সেটার জন্য আমরা কাস্টমার Q1 যেটা আছে সেইটার একেবারে নিচে আমরা বলছি এখানে B22 সেলে আমি ইকুয়াল সাইন দিচ্ছি। এখানটায় আমি যদি এখানে দিই কাউন্ট দেওয়ার পরে প্যারেনথেসিস দিলাম। এবার কাস্টমার Q1-এ যতগুলো ভ্যালু আছে সবগুলোকে এখানে নিয়ে আসছি এবং আমরা এটা প্যারেনথেসিস ক্লোজ করে দিলাম, এন্টারে প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি 18 জন নিয়ে আসতে পেরেছেন এবং এই একই সূত্রকে আমরা এখানে লিখেছিলাম কাউন্ট এবং মাঝখানে রেঞ্জটা বলে দিয়েছিলাম যে এই রেঞ্জের ভেতরে কতজন আনতে পেরেছেন এটা কাউন্ট করবে সংখ্যার উপরে বেস করে। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেখানে যদি 0 থাকে এটাকে তারা কাউন্টের মধ্যে নিয়ে আসবে। পাশের ঘরগুলোতে আমরা যদি এটাকে অটোফিল করি, দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে কোনোটাতে 16, কোনোটাতে 15, কিন্তু এই ভ্যালুটা বা আমরা যে কাউন্ট করলাম এটাকে যদি আমরা পাশের ঘরে নিয়ে যাই, দেখা যাচ্ছে লেখা আসছে 0। কেন 0 আসছে? কারণটা হচ্ছে কাউন্ট যে ফাংশনটা আছে এটা শুধুমাত্র এই ক্যালকুলেশনটা করতে পারে নাম্বারের উপরে, কোনো রকমের লেখার উপরে এটা করতে পারে না। যদি আমরা লেখার ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে চাই তাহলে আমাদের এখানে যে ফাংশনটা ব্যবহার করতে হবে সে ফাংশনের নাম হবে কাউন্টা। অনেকে কাউন্ট এ বলে, অনেকে কাউন্টা বলে। এবার যদি আমরা এন্টারে প্রেস করি, দেখা যাচ্ছে যে কয়টার নাম আছে সেই কয়টার নামের বেসিসে এটা কাউন্ট করেছে। কাজে আমরা এইখানে যেটা ইয়েস লেখা আছে যে এজিএমে অ্যাটেন্ড করেছে কিনা, এখানেও যদি আমরা কাউন্টটা ব্যবহার করি তাহলে কতজন অ্যাটেন্ড করেছেন এইটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছি। কিন্তু এখন যদি প্রয়োজন হয় যে কতজন আসলে অ্যাটেন্ড করেননি, এটা যদি প্রয়োজন হয় কীভাবে ব্যবহার করব, সেক্ষেত্রে কাউন্ট আর পরিবর্তে আমাদের লিখতে হবে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক বলে যে আমাদের ফাংশন আছে, ভেতরে কিন্তু প্রত্যেকটারই রেঞ্জ আমাদেরকে সেট করে দিতে হচ্ছে। ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক কোন রেঞ্জের ভেতরে দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখছি 9 জন অ্যাটেন্ড করেছে। তো এইভাবেই আমাদের কাউন্ট, কাউন্টা এবং কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন ব্যবহার করে একটা ওয়ার্কশিট থেকে কতজন হয়তো অ্যাটেন্ড করেছেন, কতজন সেলস করেছেন বা কতজন উপস্থিত আছেন, এই বিষয়গুলোকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারবো। আশা করি বিষয়টা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ। আমাদের এই টিউটোরিয়ালে এবার আমরা দেখব যে কিভাবে কন্ডিশনাল ফাংশন ইফের মাধ্যমে আমরা কন্ডিশনাল অপারেশনগুলো করতে পারি। এখন অনেকগুলো কাজ থাকে যেখানে যুক্তির ব্যবহার করতে হয়, যে এটা হলে কি হবে, না হলে কি হবে, এরকম ব্যাপার বা এরকম কৌশলগুলোই আমরা এই ইফ ফাংশনের মাধ্যমে করতে পারি। যেমন এখানে ওয়ার্কার ওয়েজ একটা শিট আমরা দেখতে পাচ্ছি, এটা হলো এক্সেল 4x2 এই ওয়ার্কশিটে আছে। বেশ কিছু এমপ্লয়ীদের নাম আছে, তাদের টাইপ আছে, প্রেজেন্স আছে, একটা মাসে তারা কয়দিন
কাজ করেছে এবং তাদের ওভারটাইম আছে। এখন প্রথম হচ্ছে বেস পে। বেস পের ক্ষেত্রে বিষয়টা এরকম যে তারা যদি রেগুলার হয় তাদের জন্য এক রকমের পেমেন্ট হবে, আর তারা যদি রেগুলার না হয়, কন্ট্রাকচুয়াল বা আদার্স কিছু হতে পারে, তাদের জন্য আরেকটা পে হবে। এটা কিভাবে করতে পারি? এখানে খেয়াল রাখতে হবে ইফ যে ফাংশন আছে এই ফাংশনের ৩টা পার্ট আছে। আমরা সমান চিহ্ন দিয়ে ইফ লিখছি, প্যারেনথেসিস দিচ্ছি। এখানে প্রথমটা হচ্ছে লজিক্যাল টেস্ট। একটা টেস্ট করব আমরা যে সেটা রেজাল্ট ট্রু হতে পারে, সেটা রেজাল্ট ফলস হতে পারে। তো এই জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ইফ ফাংশনটা লিখে যখন লেখা হলো তখন এখানে ঠিক এই আমাদের ফর্মুলা বারের পাশে এফএক্স একটা অংশ আছে, সেই এফএক্স যেটাকে বলা হয় ইনসার্ট ফাংশন, সেটাতে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো ফাংশনের ৩টে আর্গুমেন্ট আছে। একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, তারপরে আছে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। তো ভ্যালু ইফ ট্রু এবং ফলসে আমরা রেজাল্টগুলো লিখব, আর লজিক্যাল টেস্টে আমরা টেস্ট করব। আমরা দেখতে চাচ্ছি যে টাইপের এই ঘরটা যেটা আছে সেটা সমান, মানে বলছি এটা সমান কি, এখানে আমরা ডাবল কোটের মধ্যে রেখে আমরা বলছি যে এটা রেগুলার। এটা কি রেগুলার? যদি এটা রেগুলার হয় তাহলে কি হবে? এখানে ধরা যাক রেগুলার হলে তাদের প্রত্যেকের বেস পে হচ্ছে, আমরা ধরে নেই ৫,০০০ টাকা। আর তারা যদি রেগুলার না হয়ে কন্ট্রাকচুয়াল হয় সেক্ষেত্রে পেমেন্ট হচ্ছে ৩,০০০ টাকা। তাহলে অর্থটা দাঁড়ালো টাইপের ঘরের এটা যদি রেগুলার হয় তাহলে হবে ৫,০০০ টাকা, আর যদি রেগুলার না হয় তাহলে হবে ৩,০০০ টাকা। এখন যদি আমরা ওকেতে প্রেস করি আমরা দেখতে পাবো যেখানে যেখানে রেগুলার আছে টাইপ সেখানে ৫,০০০, যেখানে রেগুলার টাইপ নাই কন্ট্রাক্ট আছে সেখানে ৩,০০০ চলে আসছে। এরপরে যে পার্টটা আছে সেখানে হচ্ছে ওভারটাইম, তাদেরকে ওভারটাইম দেয়া হবে কিনা। এখানে দেখতে পাচ্ছি কেউ কেউ ওভারটাইম করেছে, কেউ কেউ ওভারটাইম করেনি। তো এখানটাও আমরা একইভাবে সমান চিহ্ন দিচ্ছি, এখানে লিখছি যে ইফ, প্যারেনথেসিস দেওয়ার পরে আমরা এফএক্স যে বাটন আছে এখানে দিতে পারি, অথবা ফাংশন আর্গুমেন্ট হিসেবে আমরা এখানেও লিখে দিতে পারি। তো আমরা এফএক্স বা ইনসার্ট ফাংশন যে অপশন আছে এটা ব্যবহার করাটাই বেটার। তো এখানে আমরা ওভারটাইমের ঘরে নিয়ে আসছি সমান চিহ্ন দিয়ে, এটা যদি কি বলছি ইয়েস হয়, এখানে ইয়েস লিখলাম। খেয়াল করবেন এটা লেখার সময় কিন্তু আমি সবসময় ডাবল কোটের মধ্যে রেখেছি, এই কারণেই রেখেছি যেন কোনোভাবেই এটাকে অন্য কোনো সেলের রেফারেন্স না মনে করে। যে কোনো লেখাকে লিখতে গেলে এখানে ডাবল কোটের মধ্যে রাখতে হয়। তো এটা যদি ওভারটাইম ইয়েস হয় তাহলে কি হবে, তাকে ওভারটাইম দেওয়া হবে কত টাকা, আমরা ধরে নিচ্ছি ২,৫০০ টাকা দেওয়া হবে ওভারটাইম হিসেবে। আর যদি না হয় তাহলে কি হবে, তাকে 0 টাকা দেওয়া হবে। এখানে যদি আমরা কিছু না লিখি তাহলে হয়তো সে ব্ল্যাঙ্ক রিটার্ন করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চান্স হচ্ছে ফলস রিটার্ন করার। এবার আমরা ওকেতে প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি ওভারটাইম পেমেন্ট এভাবে আসছে। বোনাসের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের যে প্রেজেন্স আছে, কতদিন কাজ করা হয়েছে বা কত ঘন্টা কাজ করা হয়েছে এটার উপরে আসবে। ব্যাপারটা এরকম হবে যে আমরা এখানে ইফ লিখছি, সমান চিহ্ন দিয়ে এখানে ইফ লিখছি। এখানে খেয়াল করবেন কেউ কেউ আছে 10-এর নিচে, কেউ কেউ আছে 10 থেকে 20-এর মধ্যে, কেউ কেউ আছে তার আবার 20-এর ওপরে। তো আমরা এখানে সরাসরি আমরা আরেকবার ফাংশন আর্গুমেন্ট যে বক্সটা আছে সেখানে আর গেলাম না, আমরা প্রেজেন্সের ঘরে ক্লিক করলাম। এখানে আমরা বলছি এই ভ্যালুটা খেয়াল করবেন লেস দ্যান ইকুয়াল, প্রেজেন্সের ঘরটা লেস দ্যান ইকুয়াল যদি 10 হয়,
10-এর চেয়ে কম বা 10-এর সমান হয়, কমা দিচ্ছি, তাহলে কি হবে? এই যে প্রেজেন্সের ঘর আছে সেইটাকেই ক্লিক করব আমরা। ক্লিক করে বলছি প্রত্যেক দিনের প্রেজেন্সের জন্য তাকে আরও 500 করে অ্যামাউন্ট দেয়া হবে। এইখানে একটা ছোট্ট জটিল ব্যাপার আছে। না হলে কি হবে? আমরা না হলে কিছু একটা ওখানে লিখে দিতেই পারতাম। তো এই জায়গাটায় আমরা করব কি, আবার আরেকটা ইফ নিয়ে আসব। আরেকটা ইফ নিয়ে এসে আবার আমরা এখানে শুরু করছি আরেকটা লজিক্যাল টেস্ট। সেটা হচ্ছে এই আমাদের এই ঘরের ভ্যালুটাই যদি লেস দেন ইকুয়াল 20, যদি 20 হয় তাহলে কি হবে? প্রেজেন্সের যে ঘর আছে তার সাথে আবার মাল্টিপ্লাই হবে। কত টাকা মাল্টিপ্লাই হবে? আগের বার আমরা 500 মাল্টিপ্লাই করেছি, এবার আমরা দিচ্ছি 750 মাল্টিপ্লাই করছি। আর এছাড়া কি থাকে? যেগুলো হচ্ছে 20-এর চেয়ে বেশি, 21, 22, 23 এরকম বেশি। তো সেগুলো এখন থেকে গেল, আমাদের আর কোনো রেঞ্জিংয়ের ইচ্ছা নাই। সে কারণে আমরা কি করব? এই প্রেজেন্সের ঘরটা আবার দেব, দিয়ে এখানে আমরা যে 1000 ভ্যালু হতে পারে সেটা দিয়ে দেব। খেয়াল রাখতে হবে এখানে ফার্স্ট ব্র্যাকেট একবার, দুবার, যেটাকে প্যারেনথেসিস বলা হয়, দুবার দেয়া হয়েছে। তো দুবার আমরা এটাকে ক্লোজ করে দিই, এন্টারে প্রেস করি। এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের পেমেন্ট এখানে চলে আসছে এবং প্রত্যেকটাই আসছে আমাদের এই যে লজিক। বিশেষ করে আমরা শেষে যেটা করলাম যে প্রেজেন্সটা যদি 10-এর নিচে বা 10-এর সমান, মানে 1 থেকে 10 বা 0 থেকে 10 হয়, তাহলে তাকে 500 টাকা করে দিন প্রতি দেওয়া হবে। যদি 20-এর নিচে হয়, অর্থাৎ 11 থেকে 20 যদি হয়, তাহলে তাকে 750 টাকা করে দেওয়া হবে। আর তার চেয়ে যদি বেশি হয় তাহলে প্রতিদিন তাকে 1000 করে টাকা দেওয়া হবে। এবং এই হিসেবে আমাদের এখানে ক্যালকুলেশনটা চলে এসেছে। আরেকটা ব্যাপার এখানে লক্ষণীয়, আমরা যখন টেক্সটগুলোকে, লেখাগুলোকে নিচ্ছিলাম তখন সে লেখাকে অবশ্যই কোটের মধ্যে রাখতে হচ্ছিল এবং কম্প্যারিজন করা হচ্ছিল সমান চিহ্ন দিয়ে। কিন্তু যখন নাম্বার আসলাম সেখানে আমি সমান চিহ্ন ব্যবহার করতে পারি, গ্রেটার দেন, লেস দেন, এই সাইনগুলো ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি ইফ ফাংশনের ব্যবহার। ইফ দিয়ে আরও অনেক কাজ করা যায়, তবে আমরা একটা প্রাইমারি ধারণা পেলাম। আমাদের এক্সেল এক্সপার্ট যে কোর্স থাকবে সেখানে ইফ নিয়ে আরও অনেক কাজ থাকবে। তো আশা করি আমরা যেটা দেখলাম এটা আমাদের পরীক্ষার সময় অনেক কাজ হবে। আমাদের যে টেক্সট ফাংশনগুলো আছে তার ভেতরে আমরা এখন রাইট, লেফট এবং মিডের ব্যবহার দেখব। বিভিন্ন সময় বিভিন্ন লেখা থেকে নির্দিষ্ট কোনো অংশকে কেটে নেওয়ার দরকার পড়তে পারে। সেটা লেখার শুরুতে হতে পারে, লেখার শেষে হতে পারে, লেখার মাঝখানে হতে পারে, এবং সেটাই আমরা দেখব এইবারের এই টিউটোরিয়ালটিতে। তো এই জন্য আমরা যে ফাইলটা নিয়েছি এটা হচ্ছে এক্সেল 4.3, অর্থাৎ এটা অবজেক্টিভ 4 চ্যাপ্টারের ভেতরে এক্সেল 4.3 নামে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বুক টাইটেল দেয়া আছে। বুক টাইটেলের মধ্যে আমরা দেখছি যে বুক টাইটেল, তার পাশে অ্যাকাউন্ট আইডি এবং 3টা ক্যালকুলেশন আমাদেরকে করতে বলা হয়েছে। একটা হচ্ছে স্টোর কোড, একটা হচ্ছে বুক কোড, আর একটা হচ্ছে রিলিজ নাম্বার। তো স্টোর কোডকে যদি আমরা বের করতে চাই, আমাদের অ্যাকাউন্ট আইডি, এটার কনভেনশন অনুযায়ী এই স্টোরের জন্য, এই পাবলিকেশনের জন্য ব্যাপারটা এরকম যে স্টোর কোড হচ্ছে অ্যাকাউন্ট আইডির প্রথম 3টা লেটার। প্রথম 3টা লেটার হচ্ছে অ্যাকাউন্ট আইডি। এটাকে কিভাবে এক্সট্র্যাক্ট করতে পারি আমরা? যেহেতু প্রথম 3টা লেটার লেখার একদম বাম পাশে থাকে, তো এখানে যদি আমরা সমান চিহ্ন দেই এবং লিখি লেফট, লেফট অর্থ বাম, এইবার আমরা প্যারেনথেসিস শুরু করলাম। এখানে দুটো আর্গুমেন্ট আছে, একটা টেক্সট, একটা হচ্ছে নাম্বার অফ চার্টস অর্থাৎ নাম্বার অফ ক্যারেক্টার্স। তো এই সময়টায় আমরা বোঝার জন্য এখানে ফাংশন
ইনসার্ট ফাংশন যে আর্গুমেন্ট আছে সেটাতে আমরা দিতে পারি, তাতে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাবো। এটাতে দেওয়া ছাড়াও কিন্তু আমরা লিখে ফেলতে পারতাম। তো আমরা যেটা করতে পারি, অ্যাকাউন্ট আইডিতে ক্লিক করলাম। ক্লিক করবার পরে এখান থেকে যেহেতু বাম পাশ থেকে কাটতে চাচ্ছি, কয়টা ক্যারেক্টার কাটবো, আমরা এখানে বলছি যে আমরা 3টা ক্যারেক্টার কাটবো, এবং যখনই আমরা 3 লিখছি তখন দেখছি যে 4 to 5 এই লেখা কয়টা এখানে চলে আসছে। এখন যদি আমরা ওকেতে প্রেস করি তাহলে আমরা দেখব প্রত্যেকটা অ্যাকাউন্ট আইডির প্রথম 3টা লেটার স্টোর করে আমাদের এখানে চলে আসছে। একইভাবে আমরা যদি রিলিজ নাম্বারটাকে এখন বের করতে চাই, রিলিজ নাম্বারটা আছে অ্যাকাউন্ট আইডির একদম শেষের 2টা ডিজিট। শেষের 2টা ডিজিট কিভাবে করতে পারি, এখন যেহেতু এটা লেখার ডান পাশে আছে, লেখার যেহেতু ডান পাশে আছে, তো আমরা যেটা করতে পারি যে এখানে লিখলাম রাইট, ফাংশনের নাম লিখছি রাইট, এবং এখান থেকে অ্যাকাউন্ট আইডিতে ক্লিক করলাম। নাম্বার অফ ক্যারেক্টার্স কয়টা থাকবে, নাম্বার অফ ক্যারেক্টার্স এখানে আমরা দিচ্ছি যে ডান পাশ থেকে 2টা। এবার প্যারেনথেসিসটা ক্লোজ করে দিলাম, অর্থাৎ অ্যাকাউন্ট আইডি লেখা যেটা আছে সেটার ডান পাশের 2টাকে আমরা এক্সট্র্যাক্ট করে নিতে চাচ্ছি। এন্টার দিলাম, তাহলে আমরা দেখছি খুব ইজিলি 1 2 3 3 1 2 এগুলো চলে এসেছে। এখন থাকছে বুক কোড, বইয়ের কোডটা কত। বইয়ের কোডটা হচ্ছে ঠিক মাঝখানে যে 4টা ক্যারেক্টার আছে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে এটা কেমন করে আমরা করছি। এই জন্য প্রয়োজন হচ্ছে আমাদের মিড ফাংশন। মিড ফাংশন, এবং মিড ফাংশনটাকে বোঝার জন্য আমরা এখান থেকে ফাংশন আর্গুমেন্ট যেটা আছে সেটাকে আমরা ওপেন করলাম। আমাদের টেক্সট হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আইডি, এরপরে স্টার্ট নাম্বার, কত নাম্বার ক্যারেক্টার থেকে শুরু হবে। আমাদের অ্যাকাউন্ট আইডি ভেতরে আমরা যদি দেখি 4 2 5, এটা প্রথম 3টা ক্যারেক্টার, তারপরে একটা ড্যাশ আছে, এটাকেও ধরতে হবে 4 নাম্বার। এফ শুরু হচ্ছে 5 নাম্বার থেকে, এফ 5 নাম্বার থেকে শুরু হচ্ছে, সেজন্য আমরা স্টার্ট নাম্বারটা দেব এখানে 5। কয়টা ক্যারেক্টার কাটবো এখানে, 5 থেকে শুরু হলো, কয়টা ক্যারেক্টার কাটবো আমরা এখানে বলে দিচ্ছি। আমরা এই জায়গাতে 4টা ক্যারেক্টার কাটবো। এবার আমি যদি ওকেতে প্রেস করি আমরা দেখতে পাবো মাঝখানে যে কোড আছে F357, এই 4টা বুক কোড এখানে কেটে ফেলা হয়েছে, কেটে এখানে নিয়ে আসা হয়েছে। তো এভাবেই আমরা লেফট, রাইট এবং মিডের মাধ্যমে একটা নির্দিষ্ট কোনো লেখার বিভিন্ন অংশ কেটে নিতে পারি। আশা করছি বিষয়টা কাজে আসবে। ধন্যবাদ। এবারে আমরা দেখব আমাদের টেক্সট যে ফাংশনগুলো আছে তার ভেতরে আপার, লোয়ার এবং লেন ফাংশনের ব্যবহার। মূলত একটা লেখা যখন লিখে ফেলা হয়ে যায়, সেটাকে আমরা যে কেসে লিখি সেই কেসটা যদি পরিবর্তন করতে হয়, ইউজুয়ালি মাথায় আসে এটাকে আমরা ব্যাকস্পেস দিয়ে কেটে আবার লিখব। কিন্তু এই আপার এবং লোয়ারের মাধ্যমে ছোট হাতের লেখাকে বড় হাতের লেখা এবং বড় হাতের লেখাকে ছোট হাতের লেখা করা এটা কোনো বিষয় নয়। আর একটা টেক্সট লেখা হচ্ছে সেটার লেন্থটা কত বড়, এটার জন্য লেন্থ ফাংশনটা খুব কাজে আসে। তাছাড়া এটা আপনাকে প্রত্যেকটা গুণে গুণে বের করতে হতো। আসেন দেখি আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমাদের এখানে যে শিট রয়েছে, আপার লোয়ার শিট, আমাদের এক্সেল 4-3 ফাইলে, এখানে আমরা দেখছি যে এই জায়গাটায় টাইটেল, পাশে টাইটেল লেংথ লেখা আছে। টাইটেলগুলো কত বড়, টাইটেলের কতগুলো ক্যারেক্টার আছে তার ভেতরে। এটার জন্য আমরা যে কাজটা করব এখন, এই লেংথটাকে বের করার জন্য সমান চিহ্ন দিচ্ছি। এখন এখানে যে ফাংশনটা আমরা ব্যবহার করতে চাই সেটা হচ্ছে লেন ফাংশন। এইখানটায় আমরা প্যারেনথেসিস দিলাম, প্যারেনথেসিস দিয়ে টাইটেলের উপরে ক্লিক করলাম এবং প্যারেনথেসিসটা ক্লোজ করে দিলাম। এবার আমরা এন্টার দিচ্ছি। তাতে কি হলো,
তাতে করে প্রত্যেকটা টাইটেলের যে কয়টা ক্যারেক্টার আছে ইনক্লুডিং স্পেস বা ওখানে ড্যাশ থাকতে পারে বা অন্য কোনো সিম্বল থাকতে পারে, সব মিলিয়ে কত লেংথ সেটা আমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারবো। এবার আসেন আপার এবং লোয়ার। এখানে দেখছি আমাদের অথরদের নাম আছে, যারা যারা এই বইগুলো লিখেছেন। হঠাৎ করে হয়তো বলা হলো যে অথরদের সব নাম ক্যাপিটালাইজ হবে, যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যাপিটালাইজ হবে। কিভাবে করতে পারি? আমরা আপারের ঘরে সমান চিহ্ন দিচ্ছি, এখানে আমরা এখন লিখছি আপার। আপার চলে আসছে, ট্যাব দিলাম এটাকে সিলেক্ট করে নেওয়ার জন্য। আমরা প্যারেনথেসিস দিতে পারি, ট্যাব দিলে প্যারেনথেসিস দিতে হচ্ছে না। যখন আমি ইউপি লিখেছিলাম আপার চলে এসেছে, ট্যাব দিয়েছি। অথরের নামে ক্লিক করলাম, এইবার প্যারেনথেসিস ক্লোজ করে দিয়ে এন্টার করলাম। আমরা দেখতে পাচ্ছি যে অথরদের যে নামগুলো আছে সেই নামগুলো এখানে কী হিসেবে দেখাচ্ছে, সবগুলো বড় হাতের হিসেবে দেখাচ্ছে, ক্যাপিটাল লেটারে। এবার যদি বলা হয় যে না, লেখকদের নাম সবগুলো ছোট হাতের থাকবে, তাহলে লোয়ারে আসছি, এখানে সমান চিহ্ন দিলাম এবং টাইপ করলাম লোয়ার, ট্যাব দিলাম, যার কারণে এখানে প্যারেনথেসিস সহ চলে আসলো। অথরের নামে আমরা ক্লিক করলাম, প্যারেনথেসিস ক্লোজ করলাম, এন্টার দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে অথরের নামগুলো এখানে আসছে সবগুলো ছোট হাতের। তাহলে এভাবে আমরা আপার ব্যবহার করে যে কোনো লেখার সবগুলো ক্যারেক্টারকে বড় হাতের, লোয়ার ব্যবহার করে সবগুলো লেখাকে ছোট হাতের, এবং লেন ব্যবহার করে নির্দিষ্ট একটা লেখা কত ক্যারেক্টারের, কতগুলো ক্যারেক্টার আছে এই মেজারমেন্টটা করতে পারি। আশা করছি পরীক্ষার সময় আপনাদের বিষয়টি বেশ কাজে আসবে। ধন্যবাদ। এবারে আমরা দেখব টেক্সট ফরম্যাটের ক্ষেত্রে কনক্যাট এবং টেক্সট জয়েন এই দুটো ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমরা একাধিক টেক্সটকে জয়েন করতে পারি। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা আমাদের এক্সেল 4x3 যে এক্সেল ওয়ার্কশিট আছে সেখানে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুক টাইটেলগুলো দেয়া আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, অথরদেরও দেয়া আছে। আমরা চাইছি এখানে ফুল নেমটা নিয়ে আসতে। তো ফুল নেম নিয়ে আসার ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুইটা ফর্মুলা আমরা এখানে ব্যবহার করছি, ফাংশন ব্যবহার করছি, একটা হলো কনক্যাট, একটা হচ্ছে টেক্সট জয়েন। তো আমরা যদি কনক্যাট ফাংশনটা ব্যবহার করি, কনক্যাটের ব্যবহারটা তুলনামূলকভাবে সহজ। আমরা এখানে যদি টাইপ করি কনক্যাট, কনক্যাট এটার ফুল ইলাবোরেশনটা হচ্ছে কনক্যাটিনেট, অর্থাৎ একাধিক লেখাকে পাশাপাশি জোড়া দেয়া। এখানে টেক্সট 1, তারপর বলছে টেক্সট 2। সুবিধাটা হচ্ছে যতগুলো আমাদের টেক্সট থাকছে সবগুলোকে আমরা এভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করে দিতে পারি। তাতে এই দুইটার লেখার যে ফিল্ড আছে, অথর ফার্স্ট এবং অথর লাস্ট, এই দুটো এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আমরা প্যারেনথেসিস ক্লোজ করছি, এন্টার করছি, দুটো লেখা একত্র হয়ে গেছে, ফার্স্ট নেম লাস্ট নেম। কিন্তু বিপদটা হলো এখানে যেটা হয়েছে যে এই নামগুলোর মধ্যে কোনো প্রকার স্পেসিং আসেনি, ফার্স্ট নেম লাস্ট নেম এটা মিলে একটা শব্দ হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটু অন্যভাবে করতে পারি। সেক্ষেত্রে আমরা যে কাজটা এখানে করব, এখন আমরা আগের মতোই কনক্যাটটা লিখব। লেখার পরে আমরা ফাংশনে যে আর্গুমেন্ট নিয়ে আসার ইনসার্ট ফাংশন যে বাটন আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে খেয়াল করি এখানে বলছে যে টেক্সট, আমরা অথর ফার্স্টে ক্লিক করলাম, কিন্তু টেক্সট 2 এ এসে অথর ফার্স্ট এর পরে অথর লাস্ট না দিয়ে এখানে আমরা শুধু একটা স্পেস দিয়ে রাখলাম, এবং থার্ড যে টেক্সট 3 আছে সেখানে এসে অথর লাস্টে ক্লিক করলাম। তাহলে বেসিক্যালি আমরা তিনটা লেখাকে জয়েন করছি, অথর ফার্স্ট, স্পেস, অথর লাস্ট। এবং এগুলোকে দেবার পরে আমি যখন ওকে করব তখন দেখছি যে জিনিসটা খুব সহজেই চলে আসছে। প্রথমে ফার্স্ট নেম আসছে, স্পেস আসছে, লাস্ট নেম আসছে। তো এটা ব্যবহার করলাম আমরা কনক্যাট ফাংশনের মাধ্যমে।
আমরা যদি কনক্যাট ফাংশনের পরিবর্তে অন্য কোনো ফাংশন ব্যবহার করতে চাই তাহলে নিঃসন্দেহে আমাদেরকে টেক্সট জয়েন যে ফাংশনটা আছে সেই টেক্সট জয়েন ফাংশনটা ব্যবহার করার কথা চিন্তা করতে হবে। টেক্সট জয়েন এটা একটা স্পেশালাইজড ফাংশন, এটা দিয়ে আসলেই অনেক কিছু করা যায়। তো এই ফাংশনটা যদি ব্যবহার করি, এই ফাংশনটা লেখার পরে আমরা ফাংশনের যে আর্গুমেন্ট আছে সেই পার্টে চলে আসলাম। এই জায়গাতে ফার্স্টে একটা জিনিস জিজ্ঞাসা করা হয় ডিলিমিটার। ডিলিমিটার হচ্ছে যে টেক্সটগুলোকে জয়েন করা হচ্ছে, সেই জয়েনের মাঝখানে কোনো কিছু থাকবে কিনা। আমরা প্রয়োজনে স্পেস দিতে পারি, ড্যাশ দিতে পারি, ডট দিতে পারি, বিভিন্ন কিছু দিতে পারি। ডিলিমিটার কি থাকবে, আপনি বলে দিচ্ছেন এখানে স্পেস থাকবে। এরপরে আছে যে লেখা আছে ইগনোর এমটি। ইগনোর এমটি এখানটায় আছে। এই জায়গাটাতে আমরা যদি ট্রু লিখে দেই তাহলে বোঝাবে যে আমরা এমটি সেল যদি থাকে সেগুলোকে আমরা ইগনোর করছি, সেটার জন্য আর ডিলিমিটারটা ব্যবহার করবে না। ফাইনালি এখন সে বলছে টেক্সট 1 টেক্সট 2। তো এক্ষেত্রে আমরা টেক্সট 1 একবার ক্লিক করলাম, টেক্সট 2তে নিয়ে এসে টেক্সট 2 যেটা এখানে আছে সেখানে একটা ক্লিক করলাম। এবার আমরা যদি ওকে করি তাহলে খুব সহজেই দেখছি প্রত্যেকটা নাম পাশাপাশি চলে আসছে। তবে খেয়াল রাখতে হবে এটা যখন ডিফাইন করছেন এটার কিন্তু সব মিলিয়ে বলতে পারি 3টা পার্ট। তার ভেতরে প্রথমটা হচ্ছে ডিলিমিটারটা কি হবে, তারপরে হচ্ছে সেটা এমটি থাকলে সেটাকে ইগনোর করবে কিনা, এবং তারপরের পার্ট হচ্ছে যে যতগুলো টেক্সট আছে সেই টেক্সটগুলোকে অ্যাড করবে। তো এভাবে আমরা টেক্সট জয়েন করতে পারি। আশা করছি পরীক্ষার ক্ষেত্রে আপনার এই বিষয়টি কাজে আসবে। ধন্যবাদ। আমাদের এই টিউটোরিয়ালটিতে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে আমরা চার্ট তৈরি করতে পারি। আমরা জানি ভিজুয়ালি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে গেলে চার্ট অত্যন্ত প্রয়োজনীয়। বিভিন্ন রকমের চার্ট আছে। তো বেসিক একটা চার্ট কিভাবে তৈরি করা যায় সে বিষয়টি আমরা এই টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব। তো চলুন আসি আমরা আমাদের এক্সারসাইজ যে ফোল্ডার আছে এখানে অবজেক্টিভ 5 রিসোর্স ফাইল ফোল্ডার থেকে অবজেক্টিভ 5 থেকে আমরা যদি আমাদের এক্সেল 5-1কে ওপেন করি আমরা দেখতে পাচ্ছি সিয়াটল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রিপোর্ট। এখানে যেগুলো আছে যে আমরা দেখতে পাচ্ছি এয়ার কোয়ালিটি, ডেইজ, পার্সেন্ট, এইটাকে একটা চার্টের গ্রুপ আমরা দিতে চাচ্ছি। তো এখানে চার্ট করতে চাইলে ধরা যাক আমরা এয়ার কোয়ালিটি এবং ডেইজ এবং পার্সেন্ট সবগুলোকে আমরা সিলেক্ট করলাম। এখান থেকে ধরা যাক এখন আমরা ইনসার্টে আসি। ইনসার্ট থেকে আমরা যদি এখানে খেয়াল করি চার্টস বলে একটা গ্রুপ আছে, এখানে রিকমেন্ডেড চার্টে আমরা ক্লিক করতে পারি অথবা এখানে আরও অনেকগুলো চার্ট টাইপ আছে সেগুলোতেও ক্লিক করতে পারি। আসলে আমরা রিকমেন্ডেডে দেখি। এই জায়গাতে এরা সাজেস্ট করছে যে ক্লাস্টার কলাম এই চার্টটা, এটা একটা কম্বো টাইপ চার্ট। এছাড়া আর কীভাবে দেখানো যায় সেগুলো এরা দেখানোর চেষ্টা করেছে। আমরা যদি অল চার্ট টাইপে আছি এখানে কলাম চার্ট আছে আপনার ডেটাগুলোকে কম্পেয়ার করার জন্য, লাইন চার্ট ট্রেন্ডগুলোকে বোঝানোর জন্য, পাই চার্ট একটা হোল কোনো কিছুর ভেতরে কোনটার কত পোর্শন সেটা বোঝানোর জন্য, বার চার্টটাও কলাম চার্টের মতো, এরিয়া চার্ট এটা টাইমের সাথে সাথে প্রোগ্রেসটাকে বোঝানোর জন্য স্ক্যাটার চার্ট ব্যবহার করা যায়, ম্যাপ, স্টক, সারফেস, রেডার, ট্রি ম্যাপ, সানবার্স্ট, হিস্টোগ্রাম, বক্সার অ্যান্ড হুইস্কার, ওয়াটারফল, ফানেল, কম্বো, বিভিন্ন রকমের চার্ট আছে। তবে আমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কলাম, লাইন অথবা এরিয়া চার্ট এগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো ধরা যাক আমরা এটাকে চিন্তা করছি যে এটা আমরা কলাম চার্টে দেখাতে চাই। কলাম চার্টে দেখাতে চাইলে আমরা এখন যদি চার্ট সিলেক্ট করে যদি আমরা ওকে করি একটা চার্ট টাইপ এখানে ক্রিয়েট হয়েছে। এখানটায় দেখা যাচ্ছে যে ডেজগুলো দেখাচ্ছে কিন্তু
এখানে কোনো প্রকার পার্সেন্টেজ দেখাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সিলেক্ট ডেটা যে অপশন আছে সেখান থেকে আমি গিয়ে বলছি যে ডেইজটাকে আমরা চাচ্ছি না, আমরা শুধু পার্সেন্ট দেখতে চাচ্ছি। তাহলে আমরা যদি পার্সেন্টটাকে রেখে দিই এবং আমরা যদি ওকেতে প্রেস করি, এখন শুধু পার্সেন্টকে দেখাচ্ছে যে কোন টাইমে কোন এরিয়াতে কীরকম কী। এইটাকে আমরা যে কোনো পাশে এটাকে ড্র্যাগ করে নিতে পারবো, যেহেতু এটা একটা এক্সেলের পিকচার লাইক একটা অবজেক্ট, এটা আমরা যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। প্রয়োজনে এটার সাইজটাকে আমরা ছোট বড় করতে পারবো এবং আরও অনেক কিছু করা যায়, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আবার একটা এক্সাম্পল দেখি, এখানে অক্টোবরের সেলস আছে। অক্টোবরের সেলস, এই ক্ষেত্রে আমরা যেটা করব, ক্যাটাগরি এবং সেলস এই দুটোকে আমরা সিলেক্ট করছি। এখানে সিলেক্ট করবার পরে আমরা চলে যাচ্ছি ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা এখানে যদি আসি, রিকমেন্ডেড চার্টে দিচ্ছি, সেখান থেকে আমরা যদি এবারে একটা বার চার্ট নেই, বার চার্ট নেবার পরে আমরা যদি এখন এখানে সিম্পলি ওকেতে প্রেস করি, আমার চার্টটা তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। এখানে আমরা আইটেম বেস হিসেবে এগুলো দেখতে পাচ্ছি। অনেক সময় সবগুলো আইটেম দেখায় না, সেই জন্য চার্টটাকে একটু বড় করে নিলে প্রত্যেকটা এরিয়াকে খুব সুন্দর করে এখানে দেখাচ্ছে যে কোনটা কোন, এবং আমাদের পক্ষে কম্পেয়ার করাটা খুব ইজি হয়ে যাচ্ছে। আর যখন চার্টটার প্রয়োজন নেই তখন আমরা কি করব, সিলেক্ট করে সেই চার্টটাকে আমরা যখন ডিলিট করে দেব তখন কিন্তু আর সেই চার্টটা থাকবে না। তো আশা করি যেটা দেখলেন এটা কাজে আসবে এবং এটা পরীক্ষার সময় আপনারা খুব ভালোভাবেই করতে পারবেন। ধন্যবাদ। এবারে আমরা শিখব যে কিভাবে চার্ট তৈরি করা কোনো চার্টকে শিটে নিয়ে আসতে হয়, যেটাকে বলা হচ্ছে এক্সাম অবজেক্টিভ টাস্কে বলা হচ্ছে ক্রিয়েট চার্ট শিটস। আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা চার্ট তৈরি করতে পারি। এই টিউটোরিয়ালে ধরে নিচ্ছি আমরা আগে একটা চার্ট তৈরি করে ফেলেছি, এই চার্টটাকে কিভাবে শিটে নিতে হবে সেটা আমরা এবার দেখব। যেই চার্টটা আমরা তৈরি করেছি সেই চার্টটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পরে আমরা দেখব যখনই চার্টকে সিলেক্ট করা হয় এখানে চার্ট ডিজাইন বলে একটা অপশন আছে। চার্ট ডিজাইন বলে একটা ওয়ার্কশিট ট্যাব আসে নতুন, একমাত্র চার্টটাকে সিলেক্ট করা হলে এটা আসবে। এখান থেকে আমরা যদি মুভ চার্টে ক্লিক করি, এখানে দেখতে পাবো অ্যাজ এ অবজেক্ট ইন ফল সেলস, মানে এখানে যে শিট আছে সেই শিটে একটা অবজেক্ট হিসেবে থাকছে। অ্যাজ এ নিউ শিট এখানে লেখা আছে চার্ট 1। তো আমরা এটা যেহেতু ফল সেলস লেখা আছে, তো আমরা একটা নতুন একটা শিটে নিতে চাচ্ছি। এখান থেকে আমরা নতুন যে শিটে নেব সেই শিটের নামটাকে পরিবর্তন করতে পারবো। এখানে দেব ফল সেলস চার্ট লিখলাম এবং যে নামটা দেব এই নামেই কিন্তু আমার চার্টটা তৈরি হয়ে যাবে। আমি ওকেতে প্রেস করছি এবং লক্ষ্য করলে দেখা যাবে ফল সেলস যে ট্যাব আছে সেই ওয়ার্কশিট ট্যাবের মতো ফল সেলস চার্ট নামে একটা ট্যাব তৈরি হয়ে গেছে এবং সেখানে আমরা চার্টটাকে বেশ বড়ভাবে দেখতে পাচ্ছি। এটার সুবিধা হচ্ছে যে যখন অ্যাজ এ অবজেক্ট ইন থাকে কোনো একটা শিটে তখন আমরা খুব ছোট স্কেলে দেখতে পাই। অনেক সময় এমনও হয় যে সেই চার্টের সব কিছু আমরা দেখতে পাই না, কিন্তু যখন ফুল যে ওয়ার্কশিট সেই শিটে যখন চার্টটা আসে সেটা ফুল স্কেলে দেখা যায় এবং যখন এটাকে প্রিন্ট আউটও দেওয়া হয়, আমরা যদি এখানে ফাইল থেকে প্রিন্টে আসি আমরা দেখতে পাবো যে পুরোটা পাতা জুড়ে শুধু ওই চার্টটা আছে এবং এটাকে আমরা বিভিন্নভাবে তখন কাজে লাগাতে পারি। আশা করি যে বিষয়টা আমরা দেখলাম এটা পরীক্ষার সময় টাস্ক হিসেবে থাকতে পারে এবং আপনারাও খুব চমৎকারভাবে প্র্যাকটিসের মাধ্যমে এটাকে তখন কাজে লাগাতে পারেন। ধন্যবাদ। আমাদের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে কিভাবে আমাদের চার্টে ডেটা সিরিজ অ্যাড করতে হয় অথবা কিভাবে ডিলিট করতে হয়, সেই বিষয়টাও এটার সাথে আমরা শিখে যাব।
ইউজুয়ালি আমরা যে চার্ট তৈরি করছি আমরা আছি হলো এক্সেল 5.1 যে এক্সেল শিটটা আছে, ওয়ার্কবুক আছে, সেটার ফল সেলস ওয়ার্কশিটে আছি। আমরা একটা নির্দিষ্ট অংশ নিয়ে, একটা ধরা যাক এরকম একটা অংশ নিয়ে আমরা চার্ট তৈরি করছি। এখন আমরা ব্যাপারটা এমন হলো যে সেপ্টেম্বর এবং অক্টোবরের সকল ক্যাটাগরির ডেটা আমরা নিয়েছি। এইবার আমরা যে কাজটা করব, ইনসার্ট থেকে আমরা এই জায়গায় যেটা হলো এখানে লেখা আছে, আমরা যদি মাউসটাকে হোভার করি, ইনসার্ট এ কলাম অর এ বার চার্ট, এখানে ক্লিক করলাম। এই জায়গাতে ক্লিক করে একটা খুব রেগুলার বা একটা 3D টাইপ বার চার্ট আমরা এখানে তৈরি করে ফেললাম। তৈরি করবার পরে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে না, এখানে নভেম্বরের ডেটাটাও অ্যাড করতে হবে, কিন্তু নভেম্বরের ডেটা এই মুহূর্তে অ্যাড করা নেই। এটাকে কিভাবে আমরা অ্যাড করতে পারবো? যখন চার্টটাকে সিলেক্ট করা হয় বা সিলেক্ট করা থাকে সেই অবস্থায় আমরা দেখব চার্ট ডিজাইন বলে একটা ওয়ার্কশিট ট্যাব আছে। সেই ট্যাবে একটা অপশন আছে সিলেক্ট ডেটা। সিলেক্ট ডেটাতে আমরা যদি ক্লিক করি আমরা দেখব যে ওপরে লেখা আছে চার্ট ডেটা রেঞ্জ। চার্ট ডেটা রেঞ্জ যেখানে লেখা আছে ফল সেলস, এটা শুরু হবে A1 থেকে শেষ হবে C19। আমরা যদি এখানে দেখি A1 থেকে শুরু হয়ে C19 পর্যন্ত যাচ্ছে। আমরা এখানে যে কাজটা করতে পারি, এটাকে ফুললি ইরেজ করে দিয়ে আমরা যে পর্যন্ত চাচ্ছি সেটা পুরোটা এখানে আমরা সিলেক্ট করে দিলাম। এবং আমরা যদি এখানে ওকে করি তাহলে কি হবে, যে সিরিজটা, যে ডেটা সিরিজটা এখানে ছিল না সেটা এখানে অ্যাড হয়ে গেল। এখন যদি এমন দরকার পড়ে যে না, আমরা সেপ্টেম্বর রাখবো, অক্টোবর রাখবো না, কিন্তু নভেম্বর থাকবে, ব্যাপারটা এরকম, তখন কি হবে, সিলেক্ট ডেটাতে এসে আমরা যদি খেয়াল করি এখানে বেশ কয়েকটা অপশন আছে যে লেজেন্ড এন্ট্রিজ, যেখানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর লেখা আছে। এখান থেকে যদি আমি অক্টোবরকে আনচেক করে দিই, ওকে করি, তাহলে কিন্তু অক্টোবরে কোনো ডেটা থাকছে না। আবার সিলেক্ট ডেটাতে যাচ্ছি, এখানটায় আমরা দেখছি হরাইজেন্টালি যে ক্যাটাগরিগুলো, এখানে ব্লু বেরি বুশেস লেখা আছে, বাল্বস লেখা আছে, তারপরে ফার্টিলাইজার্স আছে। যেগুলো আমি মনে করছি প্রয়োজন নাই সেগুলোকে যদি টিক করি, টিক দেই, ওকে করি, সে কটা ক্যাটাগরিকে বাদ দেওয়া হবে। তো চার্ট যেভাবেই তৈরি করা হোক না কেন, যেরকম ডাটা দিয়ে তৈরি করা হোক না কেন, আমরা তৈরি করার পরে যেই কলাম বা যেই রোর স্পেসিফিক যে আইটেম বা যেই ডেটাটাকে আমরা এক্সট্র্যাক্ট করতে চাচ্ছি, বাদ দিতে চাচ্ছি, সেটা আমরা খুব সহজেই সিলেক্ট ডেটা অপশন থেকে বাদ দিয়ে ফেলতে পারবো। তো আশা করছি এই বিষয়টা আপনাদের সবার পরীক্ষার ক্ষেত্রে খুব ভালো কাজে আসবে। ধন্যবাদ। আমাদের এই টিউটোরিয়ালে আমরা এবার দেখার চেষ্টা করব, যদি কলাম হিসেবে কোনো চার্ট করা হয় সেটাকে কিভাবে রোড ডেটা হিসেবে করা যায়, বা রোড ডেটাতে চার্ট করা আছে সেটাকে কিভাবে কলাম হিসেবে সুইচ করা যায়। এই কলাম এবং রোর সুইচিংটাই আমরা এই কলাম এবং রো এর সুইচিংটাই আমরা এই টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব। তো আমরা কিছুক্ষণ আগে যে চার্টটা তৈরি করেছি, এটা আছে ফল সেলস, এই ওয়ার্কশিটে আছে। এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাটাগরি হিসেবে বিভিন্ন মাসের ডেটাগুলো, এই ক্যাটাগরিগুলো আছে হরাইজেন্টালি, আর মাসের অনুযায়ী সেলসের যে ভ্যালু আছে সেগুলো আছে ভার্টিক্যালি। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি ওপরে লক্ষ্য করি, ডেটা সুইচ রো স্ল্যাশ কলাম, সুইচ রো স্ল্যাশ কলাম, যখন আমরা চার্টটাকে সিলেক্ট করছি এবং আসছি চার্ট ডিজাইনে, এখানে দেয়া আছে সুইচ রো কলাম। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখা যাবে এখন কিন্তু যে জায়গাটায় বিভিন্ন ক্যাটাগরি ছিল সেগুলোই কিন্তু এখন হরাইজেন্টালি চলে গেছে এবং আইটেমগুলো নিচে বিভিন্ন রকমের, আমাদের এটাকে লিগ্যান্ড বলা হয়, লেজেন্ডের হিসেবে এটা আসছে।
আবার যখন এখান থেকে আমরা সুইচ রো অ্যান্ড কলাম করছি তখন কিন্তু আবার ঠিক আগে যে অবস্থায় সে অবস্থায় আসছে। মান্থ দুটা এখানে লিজেন্ড হিসেবে নিচে আছে। এই কাজটা আরেকভাবে করা সম্ভব। আমরা সিলেক্ট করে রেখেছি চার্টটাকে, সিলেক্ট ডেটাতে ক্লিক করছি, এখানেও কিন্তু আমাদের এই যে সুইচ রো কলাম অপশনটা আছে, এখানে যখন সুইচ রো কলামে দিচ্ছি এই জায়গাটাও কিন্তু জিনিসটা শিফট করছে। তো এভাবেই আমরা একটা তৈরি করা চার্টের রো এবং কলামকে আমরা সুইচ করতে পারি। আমরা যদি ফল চার্টে দেখি, এখানেও এসে যদি আমরা সিলেক্ট ডেটাতে আসি, এই চার্টের ক্ষেত্রে দেখছি যে সুইচ রো কলাম করা যাচ্ছে না, কারণ এটা একটা কম্বো চার্ট। কম্বো চার্টের বিষয়টা একটু এক্সেপশন, এটা আমরা খেয়াল রাখবো। তবে পরীক্ষাতে যেগুলো চার্টের ব্যাপারে আসবে সেগুলোতে করা যাবে এমন চার্টই আসবে। তো আশা করছি এই বিষয়টা আমাদের কাজে আসবে। ধন্যবাদ। আমাদের এবারের ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আমরা চার্টের যে বিভিন্ন রকমের এলিমেন্ট আছে সেগুলোকে কিভাবে আমরা অ্যাড করতে পারি বা প্রয়োজনে রিমুভও করতে পারি, যেটা শিখবো আমরা অ্যাড অ্যান্ড মডিফাই চার্ট এলিমেন্টস। তো আমরা যে শীটটিতে এখন আছি, আমরা ফল সেলসে আছি। এই জায়গাতে আমরা একটা নতুন চার্ট তৈরি করেছি। এখন এই চার্টটাকে যখন আমরা সিলেক্ট করব, আমরা দেখব চার্ট ডিজাইন বলে একটা ট্যাব আছে। ইউজুয়ালি চার্টের একটা টাইটেল থাকে, সেই টাইটেল নাও থাকতে পারে। ধরা যাক আমাদের চার্টের ক্ষেত্রে টাইটেলটা নেই, আমি এটা ডিলিট করে দিলাম। অ্যাড চার্ট এলিমেন্ট এই অংশটা থেকে হতে পারে, বা চার্টের পাশে একটা প্লাস সাইন থাকে, সেই প্লাস সাইনে ক্লিক করে হতে পারে। এখানে চার্ট টাইটেলে আমি যখন ক্লিক করব, এখানে চার্ট টাইটেল লেখা আসবে। এই জায়গাতে আমাদেরকে টাইপ করে দিতে হবে যে চার্টের টাইটেলটা কি থাকবে। যেমন আমরা হচ্ছে এখানে সেলস পার আইটেম অনুযায়ী সেলস, এটা আমরা এখানে দেখতে যাচ্ছি। এরপর আর কি হতে পারে, নিচ দিয়ে যেগুলো আছে সেই জিনিসগুলো কি, এটা আমি হয়তো বোঝাতে চাচ্ছি। এখানে প্লাস সাইনে ক্লিক করলাম। অ্যাক্সিস টাইটেলসে যখন আমি ক্লিক করব, অ্যাক্সিস টাইটেল নিচে আসছে, অ্যাক্সিস টাইটেল আমাদের ডান পাশে ভার্টিক্যালিও এসেছে। তো নিচে এগুলো কি, এগুলোকে বোঝার জন্য এই পার্টটাকে সিলেক্ট করলাম। এইবার আমি লিখছি, এটার নাম দিচ্ছি ক্যাটেগরিজ। আর এই পাশেরগুলো কি, এগুলোকে আমরা বলছি সেলস অ্যামাউন্ট, টোটাল কত টাকার সেল হয়েছে। আর কি অ্যাড করা যায় এখানে আমরা ডেটা লেভেল দিতে পারি। ডেটা লেভেল দেওয়ার সুবিধাটা হচ্ছে, আমরা যখন লেভেলে ক্লিক করব তখন যেটা যে ভ্যালু সেই ভ্যালুটা এখানে দেখিয়ে দেবে। তবে লেভেলগুলো আসলে এতটা হ্যাজি হয়ে থাকে, এত কাছাকাছি থাকে যে দেখতে খুব খারাপ দেখায়। আমি এটার পাশে যদি ক্লিক করি, ডেটা সেল আউট হিসেবে দিতে পারি, বা এখানে আরও কিছু অপশন আছে সেভাবেও দিতে পারি। তো ইউজুয়ালি এই জিনিসটা যদি আমরা শিটে নিয়ে যেতাম তাহলে এটা খুব ভালোভাবে দেখা যেত। আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ডেটা টেবল। ডেটা টেবল দিলে যেই টেবিলের উপরে বেস করে এই চার্টটা দেখানো হচ্ছে সেটাও এখানে আসে। তবে বলা বাহুল্য, এটার জন্য ওইটাই প্রয়োজন যেন আমরা এটা নতুন একটা চার্টের শিটে নিয়ে এসে আমরা জিনিসটাকে দেখতে পারি। তাহলে আগের চাইতে কিন্তু কিছুটা হলেও জিনিসটা ভালো আসছে। এখানে আরও কিছু বিষয় চার্ট এলিমেন্টের ভিতরে আমরা অ্যাক্সিস প্রাইমারি, কোন অ্যাক্সিসটা রাখতে চাচ্ছি কোনটা রাখতে চাচ্ছি না এটা আমরা বলে দিতে পারবো। তারপরে টাইটেল প্রাইমারি ভার্টিক্যাল, প্রাইমারি হরাইজন্টাল, চার্টের টাইটেল কোথায় থাকবে, এটা কি সেন্টারে থাকবে না এটা অ্যাবাভ থাকবে, ডেটা লেভেলগুলো
সেল আউট হিসেবে থাকবে কি এটা থাকবে না, ডেটা এটা উইথ লেজেন্ড কিজ, নো লেজেন্ড কিজ আমরা দিতে পারি, যেটা ডেটা টেবল। গ্রিড লাইনটাকে আমরা এখানে বিভিন্নভাবে অল্টার করতে পারি। লেজেন্ডটাকে আমরা কোথায় প্লেস করতে চাচ্ছি, এটা 4টা ডিরেকশন আছে, টপ, রাইট, লেফট, বটম। যে কোনো জায়গায় যেখানে দরকার আমরা মনে করছি সেই জায়গাতে আমরা এটাকে সেট করতে পারি। তো এভাবেই চার্টের বিভিন্ন অংশ আমরা অ্যাড করতে পারি। প্রয়োজনে সেগুলোকে শুধুমাত্র মাউস ওভার করে সেখানে সিলেক্ট করে, ডাবল ক্লিক করে সিলেক্ট করে সেটাকে আমরা মডিফাই করতে পারি, এবং প্রয়োজনে যখন এটা দরকার পড়ছে না তখন সেটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। আর এই যে আইটেমটা আছে সেটাকে আমরা যদি কিছুটা ফরম্যাটিংয়ের দরকার হয়, এটাকে বোল্ড করা, এটাকে একটু বড় করা, এই কাজটা খুব ইজিলি করতে পারি। তো আশা করছি যে জিনিসটা আমরা দেখলাম এটা আমাদের কাজে আসবে। পরীক্ষার ক্ষেত্রে একটা ব্যাপারই খেয়াল রাখতে হবে, যেটুকু চাওয়া হচ্ছে, যতটা চাওয়া হচ্ছে সেটাই করতে হবে। এর যা চাওয়া হয়েছে তার অতিরিক্ত কিছু করার দরকার নাই। তো আশা করছি এগুলো আপনাদের কাজে আসবে। ধন্যবাদ। এবারের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে একটা চার্ট করা আছে সেখানে আমরা আমাদের অ্যাপ্লাই চার্ট লেআউট ব্যবহার করতে পারি। লেআউটটা বিভিন্নভাবে চার্টটাকে উপস্থাপন করতে সহযোগিতা করে, কারণ আমরা যেভাবে চার্ট তৈরি করছি সেখানে একটা হয়তো মৌলিকত্ব ডিজাইন থাকতে পারে, মৌলিক ডিজাইন থাকতে পারে, এক ধরনের ডিজাইন থাকতে পারে, কিন্তু সেই ডিজাইনটাকে আরেকটু অন্যভাবে দেখানো, চার্টটাকেই অন্যভাবে প্রেজেন্ট করা, এটার জন্য চার্ট লেআউট খুব চমৎকার একটা অপশন। চলুন দেখা যাক। তো আমরা এখন চলে এসেছি আমাদের এক্সেল 5.2, এটা অবজেক্টিভ 5 ফোল্ডারের মধ্যে আছে, আমাদের রিসোর্স ফাইল ফোল্ডারে। আমরা দেখতে পাচ্ছি এখানে চার্ট টাইটেল সহ এখানে আমাদের এই পাশে যে সেলসের ডেটাটা আছে সেটার উপর বেস করে একটা চার্ট দেখতে পাচ্ছি। এখন আমরা যখন চার্ট ডিজাইন ট্যাবে আসব, আমরা এটা আসতে পারি যখন আমরা চার্টটাকে সিলেক্ট করি, চার্ট ডিজাইন, এখানটায় খেয়াল করব কুইক লেআউট বলে একটা অপশন আছে, কুইক লেআউট। এবং কুইক লেআউটে অ্যাক্সেস করলে এই চার্টটাকেই, এখানে বিভিন্ন রকমের লেআউট আছে, লেআউট 1, 2, 3, 4, কিন্তু এক একটাতে এক একভাবে জিনিসটা সাজানো। কোনোটাতে হয়তো আমাদের লেজেন্ডটা ডান পাশে, কোনোটাতে বাম পাশে, কোনোটাতে ওপরে, কোনোটাতে ডেটা টেবিল আছে, কোনোটাতে ডেটা টেবিল নেই, এইভাবে বিভিন্নভাবে সাজানো। যেটা আমার কাছে মনে হচ্ছে যে না, এইটাই আমি আসলে চাচ্ছিলাম, সেই লেআউটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এবং এটা খুব ইজি, আপনি যে কোনো সময় যে কোনো লেআউটকে এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে যে আউটপুটগুলো আছে সেটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান, সেটা হয়তো আপনার হাতে খুব কম সময় আছে, সেই সময়টা আপনার পক্ষে নাও সম্ভব হতে পারে, বাট চার্ট লেআউটটা ব্যবহার করলে খুব দ্রুতই আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো আশা করছি এই বিষয়টা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ। এবারের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন রকমের চার্টে স্টাইল দিতে পারি। একটা চার্ট আমি তৈরি করেছি, সেখানে একটা ধরনের লেআউট দিয়েছি, তার উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন রকমের স্টাইল দিতে পারি। স্টাইলগুলো কেমন হতে পারে আসুন দেখা যাক। আমরা আমাদের এই এক্সেল 5.2 এই ওয়ার্কশিটে যে চার্টটি রয়েছে, এই চার্টটা যখন আমরা সিলেক্ট করলাম, এখানে আমরা দেখতে পাবো এই জায়গাটাতে, অর্থাৎ যখন চার্টটাকে এটাকে সিলেক্ট করা হবে, চার্টটাকে যখন সিলেক্ট করা হবে তখন আমরা চার্ট ডিজাইন ট্যাবে আসতে পারবো। সেখানে চার্ট স্টাইলসের ভেতরে দুটি অপশন আছে, একটা চেঞ্জ কালার আছে আর একটা স্টাইলস আছে। স্টাইলস, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এখানে অনেকগুলো আমরা
চার্টের কালারের ভেরিয়েশন দেখছি উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, কালার, শেডস, বিভিন্ন রকমভাবে। যেটা আমার কাছে মনে হচ্ছে যে না এটা বেশ ভালো হবে, সেটা আমি সিলেক্ট করব। এখানে বলা বাহুল্য, আপনি যখন লেআউট চেঞ্জ করবেন তখন কিন্তু এই ভেরিয়েশনটাও আলাদা আলাদা হবে। তো কাজেই আপনি কুইক লেআউট থেকে একরকম চেঞ্জ করতে পারছেন, আবার সেটাকে চার্ট স্টাইলে এসে সেটা আপনি চেঞ্জ করতে পারছেন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখানে এসে আপনার উচিত হবে দেখে নেয়া যে কোনটার নাম কোনটা। যেমন এটা স্টাইল 1, স্টাইল 2, স্টাইল 3 এবং সবশেষে এখানে আছে, আমরা যদি দেখি এখানে আছে স্টাইল 11। সিলেক্ট করলাম, স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এভাবে আমরা চার্টের স্টাইলটা চেঞ্জ করতে পারি। তো আশা করছি এই টিউটোরিয়ালটা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ। আমাদের এবারের টিউটোরিয়ালে দেখব একটা চার্টের সাথে কিভাবে আমরা অ্যাক্সেসিবিলিটির জন্য অল্টারনেটিভ টেক্সট অপশনটা ব্যবহার করতে পারি। আসলে অল্টারনেটিভ টেক্সটটা কি বা অ্যাক্সেসিবিলিটিটা কি? কিছু কিছু মানুষ আছে যারা প্রতিবন্ধী, তারা হয়তো চোখে ঠিকমতো দেখতে পারে না, কানে ঠিকমতো শুনতে পারে না। বিশেষ কিছু কম্পিউটার ডিভাইস আছে যেগুলোতে তারা ব্যবহার করে, তারা হয়তো এক্সেল ব্যবহার করছে এবং ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় তাদের মেশিন রিডেবল ওই মেশিনটা কিছু ডেটার উপরে ভিত্তি করে তাদেরকে রিড আউট করে শোনায় বা জিনিসটাকে ব্রাইট করে দেখায়, যেটাকে বলা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অল্টারনেটিভ টেক্সট হচ্ছে এমন একটা অপশন যারা হয়তো চোখে দেখতে পারে না, ছবির সাথে একটা অল্টারনেটিভ টেক্সট অপশন দেয়া থাকে যে ছবিটা আসলে কি ব্যাপারে সেই ইনফরমেশনটা দেয়া। চার্টের ক্ষেত্রে আমরা করে রাখতে পারি যেন উনি বুঝতে পারেন, যিনি মেশিন রিডেবলে ব্যবহার করে এই এক্সেল ফাইলটাকে দেখছেন, তাদের জন্য হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। কিভাবে এটা চার্টের জন্য ব্যবহার করা যায় আসুন দেখি। তো আমরা আছি আমাদের চার্টের এখানে এক্সেল 5.2 এই ওয়ার্কবুকটাতে, এবং এই ওয়ার্কবুকের আমরা ফল সেলস এই একমাত্র ওয়ার্কশিটে আমরা আছি। চার্টটাকে আমরা সিলেক্ট করলাম। এটার জন্য আমাদেরকে আরেকটা ট্যাব, যখন আমরা চার্টকে সিলেক্ট করেছি ফরম্যাট বলে একটা ট্যাব আছে, সেই ফরম্যাট ট্যাবে আমরা যদি আসি, ফরম্যাট ট্যাবের আমরা অ্যাক্সেসিবিলিটি বলে একটা অপশন আছে, সেখানে লেখা আছে অল্ট টেক্সট। অল্ট টেক্সটে ক্লিক করলাম। এখন অল্ট টেক্সটে এখানে তারা বলেই দিচ্ছে হাউ উড ইউ ডিসক্রাইব দ্য অবজেক্ট অ্যান্ড ইটস কনটেক্সট টু সামওয়ান হু ইজ ব্লাইন্ড অর লো ভিশন, যারা অন্ধ বা চোখে কম দেখে তাদের জন্য। সাবজেক্টস ইন ডিটেইল, সেটিং, অ্যাকশনস অর ইন্টারসেকশন, আদার রিলেভেন্ট ইনফরমেশন, যেটা দিলে উনি বুঝতে পারবেন। তো এখানে বেটার হবে যে চার্টটা কি ব্যাপারে, এখানে আমরা যদি এভাবে লিখি যে আ চার্ট অ্যাবাউট আমাদের এগ্রি সেলস বাই ক্যাটেগরি পার মান্থ। এর সাথে যদি আমরা আরও অ্যাডিশনাল কিছু জানা থাকে সেই চার্টের ব্যাপারে, আমরা নিজেরা যেহেতু তৈরি করছি সেটা এখানে বলে দিতে পারি। যতটা ইনফরমেশন দেব সেই ইনফরমেশনটাই সে লো ভিশন বা ব্লাইন্ড ম্যান এটা বুঝতে পারবে। এবং যখন অল টেক্সটটা সেট হয়ে গেল আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। অল টেক্সট হয়েছে কিনা দেখার জন্য সিলেক্ট করলাম, আবার এখান থেকে ফরম্যাট থেকে অল টেক্সটে যদি আসি আমরা দেখতে পারবো এখানে একটা অপশন থাকে, যে অপশনটাকে বলা হচ্ছে মার্ক অ্যাজ ডেকোরেটিভ। তো এই মার্ক অ্যাজ ডেকোরেটিভ অপশন যদি দিতে বলা হয় তাহলে আপনি মার্ক অ্যাজ ডেকোরেটিভ দেবেন, যদি না বলা হয় তাহলে আপনি দেবেন না। তো এইভাবে আমরা অল টেক্সট সেট করতে পারি। তো আশা করছি এই বিষয়টা আমাদের কাজে আসবে পরীক্ষার ক্ষেত্রে। এটা নিয়ে একটা কোশ্চেন, একটা টাস্ক ইউজুয়ালি থাকেই। তো আপনারা আশা করছি সেটা খুব চমৎকারভাবেই দিতে পারবেন। ধন্যবাদ।